শুভেচ্ছা অভিনন্দন আমার প্রিয় ছাত্রছাত্রী যারা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ। আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে, অভিজ্ঞ শিক্ষক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ইতিহাস বিভাগ। তোমরা তৃতীয় সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে দেওয়ার পর থেকে চতুর্থ সেমিস্টারের জন্য নিরবচ্ছিন্নভাবে প্রস্তুতি জারি রেখেছ। এর আগে এই স্টুডিও থেকে তোমাদের জন্য চতুর্থ সেমিস্টারের পুরো সিলেবাস নভেম্বর মাসে শুরু করে ডিসেম্বর মাসে সম্পূর্ণ করেছি এবং এক একটি অধ্যায় আলোচনার সঙ্গে সঙ্গে সেই অধ্যায়ের উপরে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সম্ভাব্য উত্তর কি হতে পারে, কতটুকু উত্তর হতে পারে, কি কি লিখতে হতে পারে সে বিষয়ে তোমাদেরকে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। আজকের আমাদের পরীক্ষার ঠিক আগে প্রস্তুতিকালীন টেকনিক্যাল গাইডলাইন এই বিষয়ে তোমাদের ভিডিও। আমাদের ছাত্রছাত্রী তোমরা কিছু কিছু ভুল করে থাকো, যেটা করবে না। তোমরা যখন উত্তর লেখো তখন সেই উত্তর কত নম্বরের প্রশ্ন এবং তার দাগ নম্বর কত সেটি কিন্তু একেবারে কোন ঘেঁষে লেখো সেটা কিন্তু করবে না। যার জন্য কি করবে, খাতাতে মার্জিন দেবে। খাতাতে মার্জিন দেবে এবং সেই মার্জিনের এই সাইডে তোমরা প্রশ্ন নম্বর লিখবে। কিরকম প্রশ্ন নম্বর লিখবে, ধরো এখানে রয়েছে 1, তাতে আছে এ আর বি, তাহলে কি করবে, এটা যদি আমি মার্জিন ধরে নেই, এই পরিমাণ যদি তোমরা মার্জিন দাও, তাহলে এটা যদি মার্জিন হয় আমি এখানে লিখবো 1A পরিষ্কারভাবে। কারণ দেখা যায় যে যখন সুতো দিয়ে তোমরা বাঁধো খাতা, বা বেশি সাবধানতার জন্য হয়তো স্টেপল করো, তখন 1-এর এ এই নম্বরটি কিন্তু চাপা পড়ে যায়। সুতরাং এই জায়গাটা মনে রাখবে যে প্রশ্নের নম্বর যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। 2 নম্বর, উত্তরের যেন পরিমিতি বোধ থাকে। উত্তরের পরিমিতি বোধ কিরকম, মেনশন 3 causes responsible for the failure of সিপাহী মিউটিনি। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার 3টি কারণ লেখো। যেহেতু তোমাদের নম্বর রয়েছে 3, অনেক ছাত্র কি করে পরপর 3টি পয়েন্ট লিখে দিল। না, পয়েন্ট যেরকম লিখবে তেমনি সেই পয়েন্টকে ব্যাখ্যা করবে। প্রশ্নটা কি বললাম, মেনশন 3 causes responsible for the failure of সিপাহী মিউটিনি। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার যে কোনো 3টি কারণ লেখো। আমি বললাম তোমরা শুধু পয়েন্ট লিখবে না, পয়েন্টটাকে ব্যাখ্যা করবে। ধরো এটা যদি লেখো, এই পয়েন্টটা লেখো যে নেতাদের মত আদর্শের পার্থক্য, তাহলে আমরা কি বলবো এই পয়েন্টটাকে ব্যাখ্যা করতে গিয়ে, যে সিপাহী বিদ্রোহে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, অযোধ্যার বেগম হজরত মহাল, বিহারের কনোয়ার সিং,
নানা সাহেব, তাঁতিয়া টোপি, এরা যে সিপাহী বিদ্রোহে তাদের অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের লক্ষ্য ছিল প্রত্যেকের আলাদা, তাদের উদ্দেশ্য ছিল পুরো আলাদা। এবং এই লক্ষ্য এবং উদ্দেশ্যের পার্থক্যের কারণে ইংরেজদের কাছে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় বলবে যে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার সিপাহী বিদ্রোহ দমন করার ক্ষেত্রে রেল যোগাযোগ, টেলিগ্রাফ ব্যবস্থা তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রেল পরিবহন ব্যবস্থাকে কাজে লাগিয়ে ইংরেজরা অত্যন্ত অল্প সময়ে দ্রুত গতিতে সৈন্য পাঠিয়ে বিদ্রোহীদেরকে দমন করতে পেরেছিল। তৃতীয় হচ্ছে ইংরেজদের নেতৃত্ব, রণকৌশল। আমাদের ভারতীয়দের গাদা বন্দুকের বিরুদ্ধে ইংরেজরা আউটরাম, হ্যাভলক, হিউজ রোজ, এই যে ইংরেজ সুশিক্ষিত সেনাধ্যক্ষদের অধীনে বিদ্রোহীদেরকে দমন করার জন্য সেনা নিয়োগ করেছিল, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে, তারা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এই বিদ্রোহ দমন করতে পেরেছিল। ব্যাস, এটুকুই হলো তোমাদের 3 নম্বরের মানের একটি প্রশ্ন, যে প্রশ্নটি আমাদের মডেল কোশ্চেন পেপার সেট 2 ডিসকাশনের জন্য রাখা হয়েছে। এই উত্তরটি লিখলে, লেখার পর কি করবে, অল্প 2-3টে লাইন ছেড়ে দিয়ে একটা দাগ টেনে দেবে, ডিমার্কেশন লাইন টেনে দেবে। তারপরে আবার আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করবে, সেটা হচ্ছে 5A, ডিসকাস দ্য রোল অফ ডক্ট্রিন অফ ল্যাব ফর দ্য সিপাহী মিউটিনি। সিপাহী বিদ্রোহের জন্য সত্য বিলোপ নীতির কি ভূমিকা ছিল? সত্য বিলোপ নীতির সিপাহী বিদ্রোহে কিরূপ ভূমিকা ছিল, এটা হচ্ছে তোমার 4 নম্বরের জন্য, অর্থাৎ সেকশন বি টাইপ 2 এর কোশ্চেন। তাহলে তোমাদের এখানে বলতে হবে যে সত্য বিলোপ নীতি কি, কে চালু করেছিলেন, কোন কোন রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল, এবং এই প্রয়োগের ফলে যাদের বিরুদ্ধে প্রয়োগ হয়েছিল, নাগপুর, সাতারা, জব্বলপুর, সেই সমস্ত অঞ্চলে যারা রাজা মহারাজা ছিলেন অথবা দেশীয় রাজা ছিলেন, তারা তাদের প্রজাসাধারণকে ব্যবহার করে সিপাহী বিদ্রোহে যখন দামামা বেড়েছে, তখন তাদেরকে ব্যবহার করে সিপাহী বিদ্রোহকে জয়যুক্ত করার কাজে সাহায্য করেছিলেন। সুতরাং এই উত্তরটুকু লিখলেই তোমরা যে 4 নম্বর রয়েছে সেই 4 নম্বরটি পেতে পারবে। তাহলে আমি তোমাদের বললাম যে সুনির্দিষ্টভাবে প্রশ্নের নম্বরটি দিতে হবে। এবারে ধরো তুমি উত্তর লিখতে গিয়ে কোথাও কাটাকাটি হয়ে গেল, সেটা কিন্তু হিজিবিজি করে কাটবে না, জাস্ট এইভাবে একটা লাইন দিয়ে কেটে দিতে পারো। যদি একাধিক বাক্য কোথাও ভুল হয়ে থাকে, তাহলে এইভাবে পেন থ্রু করে দিতে পারো। আরেকটি কথা বললাম, সেটি হচ্ছে টাইপ 3 8 নম্বরের যে প্রশ্ন, সেই 8 নম্বরের প্রশ্নতে 9 এ ধরো, ইভালুয়েট দ্য রোল অফ সৈয়দ আহমেদ খান ইন দ্য আলিগড় মুভমেন্ট, এটি একটি অংশ। ডিসকাস দ্য লিটারারি কন্ট্রিবিউশন অফ স্যার সৈয়দ আহমেদ খান, এটি আর একটা অংশ।
তাহলে তোমাদের উত্তরটি কিন্তু দুটো অংশেই লিখতে হবে। তাহলে প্রথমে 9A কি করছো, রোল অফ সৈয়দ আহমেদ খান। তাহলে তোমাদের এখানে কি লিখতে হবে, যে স্যার সৈয়দ আহমেদ খান যখন আলিগড় আন্দোলন শুরু করছেন তার আগে মুসলিমদের ইংরেজদের প্রতি একটা বিরূপ মনোভাব ছিল, যে যেহেতু ভারতে মুসলিম রাজত্বের অবসান ঘটিয়ে ইংরেজ রাজত্ব এসেছে এবং সেই জন্য ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, দর্শনের চর্চা এই জায়গাতে মুসলিমরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিল। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে মুসলিমরা যে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে তার পরিসংখ্যান আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে, অধ্যায় আলোচনার সময় বা মডেল কোশ্চেন আলোচনার সময়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনজন ব্যক্তিত্ব, একজন হচ্ছেন আলিগড় কলেজের অধ্যক্ষ থিওডর বেক, আর একজন হচ্ছেন থিওডর মরিসন এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন উইলিয়াম আর্চিবল্ড। এই তিনজন, আর বিশেষভাবে থিওডর বেক, স্যার সৈয়দ আহমেদ খানকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ইংরেজরা মুসলিমদের শত্রু নয়। ইংরেজি শিক্ষা, ইংরেজি সংস্কৃতি, ইংরেজি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান চর্চা করলে মুসলিমরা এগোবে এবং মুসলিম সমাজের উন্নয়ন ঘটবে। এবং স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু উপলব্ধি করেছিলেন এই বক্তব্যটিকে এবং তিনি কিন্তু থিওডর বেকের সঙ্গে যথাযথ সদ্ভাব রেখে ওই সময়কার বিচারে মুসলিম সমাজের উন্নয়নের জন্য ইংরেজদের পদক্ষেপগুলোকে কিন্তু মেনে নিয়েছিলেন। এবং তার ফলে আমরা জানতে পারি যে আলিগড়কে কেন্দ্র করে একটা মুসলিম সমাজের মধ্যে জাগরণ শুরু হয়। সেখানে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল খোলা হয়েছিল, যেখানে খানদানি, নায়েব, সুবাদার, দেওয়ান, তালুকদার মুসলিম যারা ছিলেন, অভিজাত খানদানি মুসলিম, তারা তাদের ছেলে মেয়েদেরকে বোর্ডিং স্কুলে পড়াতেন, যে বোর্ডিং স্কুলগুলোতে ইংরেজ সাহেবেরা শিক্ষাদান করতেন। এবং এইভাবে আস্তে আস্তে সৈয়দ আহমেদ খানের আলিগড়কে কেন্দ্র করে একটা জাগরণের সূচনা হয়, যার জন্য আমাদের রাজা রামমোহন রায়কে যেরকম বাংলার নবজাগরণের একজন দিকপাল ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়, তেমনি মুসলিম সমাজের জাগরণের জন্য স্যার সৈয়দ আহমেদের ভূমিকাকেও ওই একই নজরে দেখা হয়। সুতরাং এই জায়গাটুকু এবং স্যার সৈয়দ আহমেদ খান যেগুলো প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ, ডেকান এডুকেশন মুসলিমদের জন্য, এই জায়গাগুলোকে আলোচনায় রাখবে। এটা একটা অংশ আলোচনা হয়ে গেল। পরের অংশ যেটা আছে সেটি হচ্ছে ডিসকাস দ্য লিটারেরি কন্ট্রিবিউশন অফ সৈয়দ আহমেদ খান। তাহলে প্রশ্নটা কি, স্যার সৈয়দ আহমেদ খান সাহিত্য, পত্র পত্রিকা এগুলোকে ব্যবহার করে কিভাবে উর্দু ভাষাভাষী মুসলিম জনজাতির মানুষের কাছে তার বার্তাটা পৌঁছেছিলেন। যেমন আমরা তাহজিব উল আকলার এর কথা আমরা জানি। সেখানে কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের জন্য লিখতেন এবং উর্দু ভাষার মাধ্যমে আলিগড় বা তার আশেপাশের যে অঞ্চলগুলো ছিল সেখানে সম্ভ্রান্ত মুসলমান, সাধারণ মুসলমান যারা পড়াশুনো জানতেন তারা এই ম্যাগাজিনটি পড়তেন। বা কোরআনের যে তাফসির উল কোরআন মূল গ্রন্থ এবং সেখানে কমেন্ট্রিজ অন দ্য কোরআন এর একাধিক খণ্ড স্যার সৈয়দ আহমেদ খান কাজ করলেন। কাদের জন্য কাজ করলেন? মুসলিমদেরকে জানানোর জন্য। মুসলিমদেরকে জানানোর জন্য
যে তোমরা এই অনুশাসন মেনে তোমরা যদি ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করো, তাহলে আগামী দিনে বিভিন্ন ধরনের সরকারি গুরুত্বপূর্ণ পদ, প্রশাসনিক পদ মুসলিম মানুষরা অলঙ্কৃত করতে পারবেন। তাহলে এটাকে বলা হচ্ছে লিটারারি কন্ট্রিবিউশন, এটাকে বলা হচ্ছে লিটারারি কন্ট্রিবিউশন। সুতরাং এটা আলোচনা হয়ে গেল। তাহলে দুটো আলাদা পার্টে আলোচনা করবে। তাহলে এখন পর্যন্ত আমি কি বললাম? প্রশ্নের নম্বর সঠিকভাবে দেবে, খাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, হাতের লেখাটি যতটা সুন্দর করা সম্ভব সেটা করবে, কারণ এখানে কিন্তু খুব বড় উত্তর লেখার কথা নয়। বাড়তি পৃষ্ঠা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এইবারে তোমাদের যে উত্তরপত্রটি দেবে পরীক্ষার সময়, সেই উত্তরপত্রটি যথেষ্ট, আর বাড়তি কাগজের প্রয়োজন হবে না। অ্যাডিশনাল লুকশিটের কোনো দরকার নেই। এবং সর্বোপরি তোমরা যখন পরীক্ষার হলে খাতা জমা দেবে, তোমরা অবশ্যই দেখবে যিনি তোমার রুমে ইনভিজিলেটর স্যার বা ম্যাডাম ছিলেন তিনি তোমার শেষ পৃষ্ঠাতে সই করে তারিখ দিলেন কিনা, এটি কিন্তু দেখে নেবে। কারণ আমরা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান এবং যে ভেন্যু সাব ভেন্যুগুলো রয়েছে তাদের সঙ্গে যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে কর্তা ব্যক্তি বা যারা কনভেনাররা গেছিলেন আলোচনাতে, তারা কিন্তু বলেছেন যে একটা নির্ধারিত উত্তর পুস্তিকা দেওয়া হবে, ছাত্রছাত্রী যেখানে উত্তর শেষ করবে সেই পৃষ্ঠার ইনভিজিলেটর সই করে ওখানে তারিখ দেবেন। সুতরাং এগুলো তোমরা মাথায় রাখবে, এগুলো টেকনিক্যাল দিক। তোমরা পয়েন্ট লিখলে কিন্তু পয়েন্টের ডিসকাশন নেই, এটি কিন্তু করবে না। যে পয়েন্টটি লিখবে সেই পয়েন্টটি অবশ্যই যেন যথাযথ আলোচনা থাকে। যেমন আমি সিপাহী বিদ্রোহের ব্যর্থতা 3টে কারণ বললাম, তার মধ্যে একটি বললাম যে যারা সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের পার্থক্য, এটি পয়েন্ট এবং এটির ব্যাখ্যা দরকার। এবারে আমি আসছি তোমাদের এই যে মডেল কোশ্চেন, এটি সেট 2। ধরো সিপাহী বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলা যায় কিনা। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার জন্য 3টি কারণ: নবাব সলিমুল্লাহ কে ছিলেন, থিওডর মরিসন কে ছিলেন, ভারতীয় সংবিধানের নমনীয় বৈশিষ্ট্য কি, নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো, মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণ, মুজিবনগর সরকার প্রতিষ্ঠা, সিপাহী বিদ্রোহের জন্য সত্যবিলোপ নীতির ভূমিকা, সিপাহী বিদ্রোহের সামরিক কারণ, মুসলিম লীগের 1906-এর বিষয়ে একটা টিকা লেখো, মুসলিম লীগের গুরুত্ব লেখো, আলিগড় আন্দোলনে উচ্চ শ্রেণীর মুসলমানরা কি ভূমিকা নিয়েছিলেন, আলিগড় আন্দোলনে সাহিত্যের ভূমিকা কি ছিল, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য লেখো, নেহেরু মহালানবিস মডেল বলতে গেলে কি বোঝায়, রোল অফ স্যাম মানেকশা প্লে ইন দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শ্যাম মানেকশা কি অবদান রেখেছিলেন, হাউ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ সাপোর্ট ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার কি ধরনের সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছিল, ইভালুয়েট দ্য রোল অফ ওমেন অ্যান্ড মুসলিমস ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহিলা এবং মুসলিমদের ভূমিকা লেখো। বিশেষভাবে তোমরা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দ্য নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট, এই যে অধ্যায়টি রয়েছে
এই অধ্যায়টিতে প্রচুর ধরনের প্রশ্ন রয়েছে। আমি যখন প্রশ্নগুলো বলছি, অপারেশন ট্রাইডেন্ট বলতে কি বোঝো, বাসান্তাওয়ালার যুদ্ধ টিকা লেখো, লাঙ্গেওয়ালার যুদ্ধের টিকা লেখো, 1972 সালের সিমলা চুক্তি নিয়ে আলোচনা করো, বা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতীয় সংবিধান কি নমনীয় এবং অনমনীয়তার মিশ্রণ? ইজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মিক্সচার অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটি? তোমরা এইভাবে প্রশ্নগুলোকে নিয়ে নিজেদের মধ্যে যে টেকনিক্যাল গাইডলাইন গুলো দিলাম, সেই টেকনিক্যাল গাইডলাইন অনুযায়ী কিন্তু কাজ করবে। এবং সর্বোপরি মনে রাখবে, তোমাদের কোনো বাড়তি পৃষ্ঠা নেওয়ার প্রয়োজন হবে না। তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তরপত্র জমা করতে হবে। এবং সর্বোপরি আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সর্বদাই ছাত্রদের জন্য কাজ করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিভিন্ন বিষয়ের স্বল্প মূল্যের প্র্যাকটিস সেট কোশ্চেন তোমাদের হাতে তারা তুলে দেবে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আমাদের সেক্রেটারি মহাশয়া ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক তিনি নোটিফিকেশন দিয়েছেন, এবং যে আমার বিষয় ইতিহাস, সেই ইতিহাস বিষয়ে যে পুস্তিকাটি প্রকাশিত হয়েছে, সেই পুস্তিকার যে মডেল প্র্যাকটিস সেট 2, যেটি আমি রেখেছি স্ক্রিনে, সেটি কিন্তু রয়েছে। আমি তোমাদের সামনে বইটি তুলে ধরছি। এই বইটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন্স পেপার, হিস্ট্রি, ক্লাস 12, সেমিস্টার 4। ভালো করে দেখে নাও। এই পুস্তিকাটি অত্যন্ত সুলভ মূল্যে, 40 টাকা দাম। আমাদের বিদ্যাসাগর ভবনের যে গ্রাউন্ড ফ্লোর, সেখানে যে বুক মার্ট রয়েছে, যেখান থেকে বইগুলো পাওয়া যায়, সেখানে বিদ্যালয় থেকে বা ছাত্রছাত্রীরা এসে সংগ্রহ করতে পারবে। এবং এই পুস্তিকাটি যথেষ্ট সংখ্যায় রয়েছে। আমি তোমাদের জন্য দেখাচ্ছি। इंग्लिश भी, बंगाली ए, हिंदी ए, संस्कृत, फिजिक्स, न्यूट्रिशन, एनवायरमेंटल स्टडीज, मॉडर्न कंप्यूटर एप्लीकेशन, पॉलिटिकल साइंस, एडुकेशन, मैथमेटिक्स, बायोलॉजिकल साइंस, केमिस्ट्री, अकाउंटेंसी, बिजनेस स्टडीज, commercial law and preliminary of auditing, costing and taxation, human development and resource management, economics, geography, philosophy। এর মধ্যে ইতিহাস, ভূগোল, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলির যে তোমাদের অভ্যাসের জন্য যে পুস্তিকা, এর দাম হচ্ছে 40 টাকা। এবং অন্যান্য যে সমস্ত বিজ্ঞান বিষয়ে রয়েছে, তার দাম একটু বেশি, কিন্তু 100 টাকা নয়, 40 বা 60 টাকা। কিন্তু আমাদের ইতিহাস এই গ্রন্থটির দাম কিন্তু 40 টাকা। এবং এখানে দুটো মডেল প্র্যাকটিস সেট ইংরেজিতে রয়েছে, দুটো মডেল প্র্যাকটিস সেট বাংলাতে রয়েছে। তার বাইরে রিবেলস অ্যান্ড দ্য রাজ এই অধ্যায়ের উপরে, রিবেলস অ্যান্ড দ্য রাজ এই অধ্যায়ের উপরে 3 নম্বরের প্রশ্ন 10টি রয়েছে। যেহেতু এখান থেকে 3 নম্বর প্রশ্ন একটা ক্যাটাগরি আছে, ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম এই অধ্যায়ে
3 নম্বরের প্রশ্ন, টি রয়েছে। তোমাদের ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স এই অধ্যায়ে 3 নম্বরের প্রশ্ন 16টি রয়েছে। নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট 3 নম্বরের প্রশ্ন 10টি রয়েছে। এবারে 4 নম্বরের প্রশ্ন, রিবেলস অ্যান্ড দ্য রাজ এই অধ্যায় থেকে সর্বমোট 15টি 3 নম্বরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন আছে। ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম এই অধ্যায়ের উপরে 4 নম্বরের প্রশ্ন রয়েছে 32টি। ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন 4 নম্বর মানের প্রশ্ন রয়েছে 36টি। নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট 4 নম্বর মানের প্রশ্ন রয়েছে 16টি। এবার হচ্ছে 8 নম্বরের যে প্রশ্ন, সেই 8 নম্বরের প্রশ্নটি ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম এই অধ্যায়ের, এখানে সর্বমোট প্রশ্ন রয়েছে 23টি। সুতরাং তোমরা প্রচুর প্রশ্ন পাচ্ছ, ভ্যারাইটিস প্রশ্ন রয়েছে, বাংলা ভাষাতে রয়েছে, ইংরেজি ভাষাতে রয়েছে। তোমরা সবাই এই গ্রন্থটি অভ্যেসের জন্য তোমরা নিজেদের প্রয়োজনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে গ্রাউন্ড ফ্লোরে বিপণন বিভাগ রয়েছে সেখান থেকে সংগ্রহ করবে। সর্বোপরি আমার পক্ষ থেকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তোমাদের 4র্থ সেমিস্টার পরীক্ষা ভালো হোক। আমরা তোমাদের সঙ্গে 3য় সেমিস্টার হয়ে যাওয়ার পর এবং আজকে ইতিহাস বিষয়ের সমস্ত অধ্যায় ভিত্তিক ভিডিও, বিভিন্ন ধরনের মডেল প্রশ্ন তার উত্তর, অধ্যায় ভিত্তিক মডেল প্রশ্ন উত্তর, 40 নম্বরের জন্য প্রশ্ন তার উত্তর বাংলা ভাষায় ইংরেজি ভাষায় করে দিয়েছি। এবং সর্বোপরি আমি তোমাদেরকে শুভেচ্ছা, শুভকামনা এবং আগামী দিন তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক এই আশা প্রার্থনা করি। সবাই ভালো থেকো, সবাই হাসি মুখে পরীক্ষা দাও। ধন্যবাদ।